নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে একটা দারুণ সুস্বাদু এবং মুচমুচে ভেজিটেবল বল বা ভেজিটেবল কাটলেটের রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে এটা ভীষণ পছন্দ করবে, এটা আমার গ্যারেন্টি। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলার ছোট ছোট খিদে মেটানোর জন্য এই প্রিপারেশনটা কিন্তু একেবারে আইডিয়াল। তো এখানে আমি প্রথমে একটা গাজর গ্রেট করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম গাজরটাকে, তারপর এভাবে ছোট মুখওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এর সাথেই নিয়েছি ক্যাপসিকাম এবং সুইট কর্ন, ওগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার মেয়ের স্কুলে আজকে কিছু ক্লাসের কুকিং কম্পিটিশন ছিল, তো সেখানে নন ফায়ার কিছু কুকিং করতে হয়েছে বাচ্চাদেরকে। যেমন কিছু স্যালাড ছিল, কিছু মিল্কশেক তৈরি ছিল, তো এই ধরনের কিছু ছিল। তো বাচ্চারা যেগুলো তৈরি করেছে সেগুলো বাচ্চাদেরকেই সার্ভ করা হয়েছে, মানে ওদেরকেই খেতে দেওয়া হয়েছিল আর কি। তো এরকম বিভিন্ন ধরনের খাবার দাবার অল্প অল্প করে খেয়ে মেয়ে বাড়িতে এসে বলল, আমার পেট ফুল, আমি আর কিচ্ছু খেতে পারবো না। তো স্কুল থেকে এসে যেহেতু কিছু খেতে পারেনি, তাই জন্য বিকেলবেলা ওর একটু খিদে খিদে তো অবশ্যই পাবে, তার জন্যই এটা বানিয়ে দিচ্ছি, যাতে ও ভীষণ খুশি হয় এবং পেটটাও ভরে। আর এতে বেশ অনেক রকমের সবজি থাকায় বেশ কিছু সবজিও খাওয়া হবে। আর পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বাচ্চারা এটা পেলে কিন্তু ভীষণ খুশি হবে। যাই হোক, গাজরটাকে গ্রেট করে এবং সুইট কর্ন আর ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি বেশ কিছুটা সেদ্ধ আলু। আচ্ছা, এখানে একটা কথা বলতে আমি মিস করে গেছি, সেটা হলো আমি কিন্তু এখানে ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি, যেটা অলরেডি সেদ্ধই থাকে, তো সেই কারণে এটা আর সেদ্ধ করিনি। আপনারা ফ্রেশ সুইট কর্ন নিলে অবশ্যই সেটাকে একটু সেদ্ধ করে নেবেন বা ভাপিয়ে নেবেন। তো আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি। আর এর সাথেই দিচ্ছি 1 চা চামচ মতো রসুনের গুঁড়ো বা গার্লিক পাউডার। আপনারা এর পরিবর্তে ফ্রেশ রসুন গ্রেট করেও এখানে দিতে পারেন। 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি। তো এই সমস্ত উপকরণ আমাদের খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। তো ওটা মেখে নেওয়ার আগে আমি আরও একটা কাজ একটু এগিয়ে রাখছি। এখানে আমি মজরেলা চিজ নিয়ে নিয়েছি, এটা পিওর মজরেলা চিজ, যেটাতে হেলদি ফ্যাট থাকে। এটা খাওয়া কিন্তু খুব একটা আনহেলদি নয়। তো এই চিজ ব্লকটাকে আমাদের ছোট ছোট করে কেটে রেখে দিতে হবে। কাজটা একটু এগিয়ে রাখছি যাতে ওদিকে সমস্ত উপকরণ যখন মাখা হয়ে যাবে সেই হাতেই বাকি কাজটা এগিয়ে নেওয়া যায়, তার জন্যই কিন্তু চিজটা আগে কেটে নিচ্ছি। চাইলে আপনারা চিজটাকে গ্রেট করেও নিতে পারেন। তো এবার এই চিজ কিউবগুলোকে আমি সাইডে সরিয়ে রাখছি এবং এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আলুটা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন, অথবা হাত দিয়ে এভাবে ভালো করে মেখেও নিতে পারেন। আর আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করিনি, একটা কড়াইতেই পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু আলু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেক্ষেত্রে আলুটা একটু জলজলে টাইপের হয়ে যেতে পারে। তাতে এই যে মিশ্রণটা রেডি হবে সেটা একটু নরম তৈরি হবে এবং বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে পাউরুটির গুঁড়ো ব্যবহার করব, তো সেটা অনেকটা বেশি পরিমাণে দিতে হবে তখন। আমি এখানে 2টো ব্রাউন ব্রেড, ওই ছোট ছোট ব্রেডের যে স্লাইসগুলো হয় না, সেই স্লাইস ব্রেড আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই ব্রেডের গুঁড়োটা এখানে দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিলাম। এতে সবজিগুলোর মধ্যে একটু নুন পড়ার ফলে একটু জলজলে হয়ে থাকেই, তো সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে বাইন্ড হয়ে যাবে এবং ভাজার সময় কিন্তু কোনোভাবেই এই ভেজিটেবল বলগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে না। যাই হোক, সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বা মেখে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি সমান কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি বেশি পোর্শন নিয়ে কিন্তু এই ভাগটা করবেন না, মানে এই যে বলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে খুব বেশি বড় বড় তৈরি করবেন না, কারণ এখন এর মধ্যে ওই চিজের ফিলিংটা যাবে, তারপর ওপরে কোটিং তৈরি হবে, তো এগুলো কিন্তু এমনিতেই একটু বড় হয়ে যাবে। আমি মোটামুটি বাড়িতে যেরকম সাইজের লুচি করে থাকি আমরা, তার থেকে একটু বড় করে এই লেচিগুলো বা এই ভাগগুলো করে নিচ্ছি। দেখুন, সমস্ত মিশ্রণটা থেকেই কিন্তু ছোট ছোট ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে এই চিজের কিউব একটা করে দিয়ে এগুলোকে আবারও ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এবার একটু দু হাতের সাহায্যে এরকম গোল গোল করে দেবেন। চিজের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাজু কিশমিশের ফিলিংও দিতে পারেন। তো একই রকমভাবে সমস্ত ভেজিটেবল বলগুলোর মধ্যে আমি চিজের ফিলিংটা ভরে দিচ্ছি।
দেখুন সমস্ত ভেজিটেবল বলগুলোতে চিজের ফিলিং দেওয়া হয়ে গেছে এবং এখনও কিন্তু এতটা চিজ রয়ে গেছে। যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই ভেজিটেবল বলগুলোর ওপরে এবার একটা কোটিং রেডি করব। একটা বাটির মধ্যে এখানে আমি সমান পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পাতলা স্লারি বা ঘোল আমাদের রেডি করে নিতে হবে। আর এর সাথেই এখানে আমি কিছুটা পাউরুটির গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। সাদা স্লাইস পাউরুটি নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, মানে ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে এটা একটু মুচমুচে হয়ে যায়। তো এবার একটা একটা করে ভেজিটেবল বল প্রথমে ময়দা এবং কর্নফ্লাওয়ারের যে স্লারিটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে ডুবিয়ে নিয়ে এটাকে তুলে এই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে এভাবে কোট করে নিচ্ছি। এই রকম সাইড উঁচু একটা পাত্র যদি পাউরুটির গুঁড়োটা রাখার জন্য নেওয়া হয় তাহলে কিন্তু এই কাজটা খুব ইজি হয়ে যাবে। মানে পাত্রটাকে ধরেই জাস্ট এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই ভেজিটেবল বলগুলোর গায়ে পাউরুটির গুঁড়োটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আর টোটাল 8টা স্লাইস পাউরুটি গুঁড়ো করে এই ব্রেড ক্রাম্সটা আমি তৈরি করেছি। তো একই রকমভাবে আরও কয়েকটা ভেজিটেবল বল বা ভেজিটেবল কাটলেট আমি কোট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ময়দা কর্নফ্লাওয়ারের স্লারিটার মধ্যে একটা কাঁটা চামচ রাখলে কি সুবিধা হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁটা চামচে করে বলগুলো যখন তোলা হবে তখন কিন্তু এক্সট্রা স্লারিটা ওই কাঁটা চামচের মাধ্যমে ঝরে যাবে। এমনি চামচ নিলে কিন্তু এই কাজটা ঠিকঠাক হবে না। আর এই স্টেপ পর্যন্ত করে নেওয়ার পর আপনারা কিন্তু এই ভেজ কাটলেট বা ভেজিটেবল বলগুলোকে চাইলে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে। তাতে এগুলো কিন্তু 15 দিন পর্যন্ত ভালো থাকবে এবং যখনই এগুলো খেতে ইচ্ছা করবে জাস্ট ফ্রিজ থেকে বের করে এগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। প্রথমে আমি এগুলোর ওপরে সিঙ্গেল কোটিং করেছিলাম। তো সমস্ত ভেজিটেবল বল বা কাটলেটগুলোর ওপরে কোটিং রেডি হয়ে যাওয়ার পরে, মানে সিঙ্গেল কোটিং হয়ে যাওয়ার পরে দেখলাম আরও কিছুটা কর্নফ্লাওয়ার ময়দা স্লারি এবং কিছুটা ব্রেড ক্রাম্স রয়েছে। তো যতগুলোর ওপরে সম্ভব এগুলোকে আমি ডাবল কোটিং করে দিচ্ছি। এতে ওপরের কোটিংটা একটু মোটা হবে এবং বেশি মুচমুচে হবে। তবে সিঙ্গেল কোটিং করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই ভেজ চিজ বলগুলোর ওপরে কোটিংটা রেডি করা হয়ে গেলে এটাকে ভাজার আগে অন্তত পক্ষে আধ ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন। কারণ এতে যে মজরেলা চিজটা ব্যবহার করা হয়েছে সেটা ডিপ ফ্রিজে রাখার ফলে আবারও শক্ত হয়ে যাবে। মানে এখন তো রুম টেম্পারেচারে রয়েছে চিজটা, সেটা আবারও শক্ত হয়ে যাবে এবং ভাজার সময় চিজটা বাইরে বেরিয়ে আসবে না। আর যদি তা না করে সঙ্গে সঙ্গে ভাজেন তাহলে কিন্তু এগুলো ভাজার সময় একটু করে ফেটে যেতে পারে। মানে বেশ আওয়াজ করেই ফাটবে এগুলো, তাতে কিন্তু ভয়ও পেতে পারেন। ভয় দেখাচ্ছি না, সাবধান করছি, কিন্তু অবশ্যই এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে তারপর ভাজবেন। যাই হোক, এবার কয়েকটা এই ভেজ বল বা ভেজ কাটলেট একটু ফ্রাই করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। তাই তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে এই ভেজ চিজ বলগুলো তেলের মধ্যে দিয়ে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। যেহেতু এতে আলু সেদ্ধ করে ব্যবহার করা হয়েছে এবং বাকি যা সবজি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়, তাই এগুলো খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজার দরকার নেই। ওপরের কোটিংটা জাস্ট খুব ভালো করে ভাজা হয়ে গেলেই এগুলোকে তুলে নিতে হবে। আর এক একটা ব্যাচের এই ভেজ চিজ বলগুলো ফ্রাই করতে সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট মতো করে। প্রথম ব্যাচের এই যে 4টে ভেজ চিজ বল আমি ফ্রাই করছি এগুলো কিন্তু ডাবল কোটিং করা, আর এর পরের ব্যাচে যেগুলো ফ্রাই করব সেগুলো সিঙ্গেল কোটিং করা। কোটিংয়ের জন্য খুব একটা ডিফারেন্স কিন্তু কিছুই হবে না, এটা আবারও বলে দিচ্ছি। জাস্ট ওপরের কোটিংটা একটু মোটা হবে এবং একটু বেশি মুচমুচে হবে, এই যা পার্থক্য। তো পরের ব্যাচের 4টে ভেজ চিজ বলও আমার ফ্রাই করা হয়ে গেছে অলমোস্ট, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। প্রথমে তুলে টিস্যু পেপারের ওপর রাখলাম, তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন, অথবা মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে একটা ডিপ রেডি করে সেটাও এটার সাথে সার্ভ করতে পারেন। তবে সাথে কিছু না দিলেও দেখবেন মুহূর্তের মধ্যে এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এতটাই সুস্বাদু হয় খেতে। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। ডাবল কোটিং সিঙ্গেল কোটিং দু রকমটাই কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। এবার একটা এই ভেজ চিজ বল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে।
এবার যার জন্য বানিয়েছি তার রিয়াকশনও একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা আচ্ছা, কেমন? নম নম। আমি ইরিটেট হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ করে দিচ্ছি। না, এটার জন্যে। ও কেন? ওই জন্যই তো মজরেলা চিজ মজাদার হয়। তোমার ফুল করতে ভালো লাগছে তো? ডাবল কোটিংওয়ালা বেশি ভালো না সিঙ্গেল কোটিংওয়ালা? ডাবল কোটিং। ডাবল কোটিংটা বেশি ভালো লাগছে, মানে ওপরটা বেশি ক্রিস্পি লাগছে। ম্যাডামের রিয়াকশন দেখেই আশা করি বুঝতে পারলেন এটা কতটা টেস্টি হয়েছে খেতে। আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই ভেজ চিজ বলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।